হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আগে আমার চ্যানেলে আমি বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছি এবং আপনাদের খুব ভালো রেসপন্স পেয়েছি, তাই ভাবলাম আরও বেশ কয়েকটা ভিডিও তৈরি করব। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন রিডিং, লিসেনিং, স্পিকিং এবং রাইটিং নিয়ে ভিডিও তৈরি করার জন্য। আমি ধীরে ধীরে ভিডিও তৈরি করব। বাই দ্য ওয়ে বলে নিচ্ছি, আমার আইএলটিএস পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে। আমি পরীক্ষা দিয়েছিলাম 4 নভেম্বর 2023 ব্রিটিশ কাউন্সিল থেকে। আমার ভেন্যু ছিল চট্টগ্রাম। আমি পরীক্ষাতে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ওভারঅল ব্যান্ড স্কোর 8 পেয়েছি। আমি এটা নিয়ে একটা শর্ট ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে, আপনারা দেখবেন। এবং কিভাবে আমি আইএলটিএস 8 পেলাম এই নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও করব আমার আইএলটিএস জার্নি নিয়ে। খুব শীঘ্রই সেই ভিডিওটা আসবে। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো স্ক্রিন দেখে আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই বুঝে ফেলেছেন যে আজকের ভিডিও কি নিয়ে হবে। আজকে আমরা ভিডিওতে আলোচনা করব মূলত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে। রিডিংয়ে একটা কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মূলত দুই ক্যাটাগরির হয়। একটা হচ্ছে আপনার টেক্সট থেকে, মানে এই প্যাসেজ থেকে টেক্সট নিয়ে ফিল আপ করতে হবে, আর একটা হয় হচ্ছে অপশন দেওয়া থাকে, সেই অপশন থেকে ফিল আপ করতে হবে। তো আমাদের আজকের এটা হচ্ছে প্যাসেজ থেকে ওয়ার্ড নিয়ে এখানে ফিল আপ করতে হবে সেটা। তো এটার জন্য আমরা বাছাই করেছি মূলত ক্যামব্রিজ 17-এর টেস্ট 1-এর রিডিং প্যাসেজ 2। রিডিং প্যাসেজ 2-তে কোয়েশ্চেন 18 থেকে কোয়েশ্চেন 22 পর্যন্ত, অর্থাৎ 5টা প্রশ্ন আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে। আজকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আমি আলোচনা করি। আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। যদি পুরোটা শেষ পর্যন্ত দেখেন, আশা করি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে আপনাদের তেমন আর কোনো কনফিউশন থাকবে না। আর একটা জিনিস মাথায় রাখবেন, রিডিংয়ের ক্ষেত্রে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা হচ্ছে একটু ইজিয়েস্ট পার্ট। এখানে নাম্বার তোলা খুব সহজ। আপনারা একটু মনোযোগ দিয়ে ট্রাই করলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে মোটামুটি আপনারা ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবেন। তো আসেন শুরু করা যাক। আজকে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে সেখানে হচ্ছে রোমান অ্যাম্পি থিয়েটার্স নিয়ে আলোচনা হয়েছে। তো প্যাসেজটা মূলত হচ্ছে স্টেডিয়াম নিয়ে। টাইটেলটা হচ্ছে স্টেডিয়ামস পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, মানে স্টেডিয়ামের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। আপনারা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে রোমান অ্যাম্পি থিয়েটার্স শব্দটা খুঁজে বের করতে হবে যে এটা কই আছে। চলেন আমরা প্যাসেজ থেকে স্ক্যানিং শুরু করি। এখানে আমরা স্টেডিয়াম পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার আমরা টাইটেলটা পড়লাম। প্যাসেজ এ আছে, প্যাসেজ এতে স্ক্যানিং করে দেখি এমপি থিয়েটার কোথাও আছে কিনা। এই যে এমপি থিয়েটার, দ্য এমপি থিয়েটার। আমরা প্রথম এমপি থিয়েটার শব্দটা পেলাম হচ্ছে প্যারা বিতে গিয়ে। তো এখান থেকে আমরা পড়া শুরু করব। তার আগে আমরা কোয়েশ্চেনটা পড়ে আসি। দ্য রোমান স্টেডিয়ামস ইন ইউরোপ হ্যাভ প্রুভড টু বি ভার্সেটাইল। ভার্সেটাইল শব্দটা আপনারা একটু মাথায় রাখেন, যেহেতু এখানে বলা হচ্ছে যে রোমান স্টেডিয়ামগুলা খুব ভার্সেটাইল ছিল। দ্য এমপি থিয়েটার জিনিসটা কি সেটা আপনারা এখানে পাবেন। যেহেতু এখানে এমপি থিয়েটারে দেখবেন, খেয়াল করবেন পাশে একটা স্টার চিহ্ন দেওয়া আছে, তার মানে হচ্ছে এখানে এটার কোনো ব্যাখ্যা আছে। দেখেন এই যে পেজের শেষে একটা ব্যাখ্যা আছে যে এমপি থিয়েটার কি। স্পেশালি ইন গ্রিক অ্যান্ড রোমান আর্কিটেকচার অ্যান্ড ওপেন সার্কুলার ওভাল বিল্ডিং উইথ আ সেন্ট্রাল স্পেস সারাউন্ডেড বাই টায়ার্স অফ সিটস ফর স্পেকটেটর্স ফর দ্য প্রেজেন্টেশন অফ ড্রামাটিক অর স্পোর্টিং ইভেন্টস। আসলে এমপি থিয়েটারটা মূলত হচ্ছে কাইন্ড অফ স্টেডিয়ামের মতো। মাঝখানে ওপেন ফিল্ড থাকে এবং চারপাশে হচ্ছে গ্যালারি থাকে, এটাই এমপি থিয়েটার। আমি ভিডিওতে এমপি থিয়েটার একটা ছবি দিয়ে দিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূলত এমপি থিয়েটার। তো এটার সাথে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে, আপনাদের বুঝতে সুবিধা হবে এমপি থিয়েটার আসলে কি জিনিস। তো আসেন, যেহেতু এমপি থিয়েটার শব্দটা আমরা পেয়ে গেছি এবং এটা বুঝলাম এটা কি জিনিস, আমরা এখানে কোয়েশ্চেনটা পড়ি। দ্য এমপি থিয়েটার অফ আর্লেস শব্দটা মার্ক করেন। আর্লেস শব্দটা হচ্ছে আপনারা মার্ক করে রাখেন, যেহেতু আর্লেস শব্দটা এখানে ইম্পর্টেন্ট। আমি যেহেতু কম্পিউটারে করছি তাই আমি হচ্ছে এখানে মার্ক করছি। আপনারা যখন পেপার মানে বই নিয়ে করবেন আপনারা কলম দিয়ে মার্ক করবেন। আর্লেস ফর এক্সাম্পল ওয়াজ কনভার্টেড ফার্স্ট ইনটু আ ড্যাশ অ্যান্ড then into a residential area and finally into an arena where spectators could watch dash। আচ্ছা, এখানে আমাদের বলা হয়েছে যে এই যে এমপি থিয়েটারটা, যেটা হচ্ছে রোমানের যে এমপি থিয়েটার, এর মধ্যে একটা ছিল আর্লেস। রোমান যে এমপি থিয়েটার ছিল আর্লেস,
এটা হচ্ছে প্রথমে কনভার্ট হয়, কিছু একটাতে কনভার্ট হয়, পরবর্তীতে এটা রেসিডেন্সিয়াল এরিয়া, এই যে রেসিডেন্সিয়াল এরিয়াতে কনভার্ট হয়, হ্যাঁ, এবং এরপরে ফাইনালি আবার একটা কিছুতে কনভার্ট হয় যেখানে স্পেকটেটররা কিছু একটা দেখতে পেত, মানে দর্শকরা কিছু একটা দেখতে পেত। তো টোটাল তিনটা কনভার্সন দেখেন আপনারা প্রথমে। আচ্ছা, তা আমরা এখানে খুঁজে বের করি কনভার্সনগুলো কি কি ছিল। The amphitheater is in southeast west France with a capacity of 25,000 spectators blah 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 blah। আমরা প্রথমে হচ্ছে কনভার্সন খুঁজে বের করি, এই যে ভার্সেটাইল শব্দটা এখানে আছে, তার মানে আমরা এখানেই পাবো built by Roman in 1990 AD it became a fortress with 4 towers after 5th century and was then transformed। এই যে আমরা প্রথমটা পাইলাম ট্রান্সফর্মডও কিন্তু কাইন্ড অফ আপনার কনভার্ট, ট্রান্সফর্ম করা বা কনভার্ট করা। দেখেন তো সেখানে কি বলছে যে ইট বিকামস এ ফোর্ট্রেস উইথ 4 টাওয়ার্স আফটার 5th century and then was transformed into a village containing more than 200 houses। তা আমাদের প্রশ্নে কি আছে, ইন কনভার্টেড ফার্স্ট ইনটু এ ড্যাশ দেন ইনটু এ রেসিডেন্সিয়াল এরিয়া, মানে প্রথমে একটা কিছুতে কনভার্ট হয়েছে, পরবর্তীতে রেসিডেন্সিয়াল এরিয়া হয়েছে। তো রেসিডেন্সিয়াল এরিয়া বলতে এখানে ভিলেজ আছে, এই যে দেন ট্রান্সফর্ম ইনটু এ ভিলেজ কন্টেইনিং মোর দেন 200 হাউস, তাহলে ভিলেজে কনভার্ট হচ্ছে। তাহলে আমাদের প্রথম কনভার্সনটা আমরা খুঁজে পাই না এখনো, প্রথমে কি হয়েছে। আবার প্রথম থেকে পড়ি, বিল্ড বাই দ্য রোমানস ইন 19 AD, 90 খ্রিস্টপূর্বে এটা রোমানরা এটা নির্মাণ করেছিল। ইট বিকেম এ ফোর্ট্রেস উইথ 4 টাওয়ার্স আফটার দ্য 5th century, পঞ্চম সেঞ্চুরির পরে, পঞ্চম শতাব্দীর পরে গিয়ে এইটা ফোর্ট্রেস হয়ে যায়, মানে দুর্গ হয়ে যায়, ফোর্ট্রেস। তাহলে প্রথমে এটা কি হয়েছিল, প্রথমে ছিল এম্পিথিয়েটার, পরবর্তীতে পঞ্চম শতাব্দীতে গিয়ে এটা একটা ফোর্ট্রেস হয়, দুর্গ হয়। তাহলে উত্তরটা কি হবে, ওয়াজ ফার্স্ট কনভার্টেড ইনটু এ ফোর্ট্রেস। আমি উত্তরটা লিখে ফেলি। তো ফোর্ট্রেস হচ্ছে আমাদের প্রথমটার উত্তর, আমরা ফোর্ট্রেস উত্তরটা পেয়ে গেলাম। তারপর কি বললো যে এটা পরবর্তীতে একটা রেসিডেন্সিয়াল এরিয়া হয়, যেটা আমরা পেলাম যে পরবর্তীতে একটা ভিলেজে কনভার্ট হয়, এবং পরে আরেকটা ফাইনাল কনভার্সন হয় এটার, ফাইনালি ইনটু এন এরিনা হোয়ার স্পেকটেটরস কুড ওয়াচ সামথিং। ভিলেজ থেকে পরবর্তীতে এটা এমন একটা কিছুতে রূপান্তরিত হয় যেখানে দর্শকরা বসে কিছু একটা দেখতে পেত। আসেন পরবর্তীতে পড়ি, উইথ দ্য গ্রোয়িং ইন্টারেস্ট ইন conservation during 19th century it was converted back, এই যে পাওয়া গেছে, it was converted back into an arena for the staging of bullfights। বোঝা গেছে, পরবর্তীতে এটা আবার কনভার্ট ব্যাক হয় এবং সেখানে বুলফাইট আয়োজন করা হতো। ওকে, তাইলে এখানে দেখেন উত্তরটা কি হবে, উত্তরটা হবে বুলফাইট। প্যাসেজে ঠিক যেভাবে লেখা আছে বুলফাইটস, আপনারা সেভাবে লিখবেন বুলফাইটস। তো এখানে কি বলা আছে যে ফাইনালি ইনটু অ্যান এরিনা হোয়ার স্পেকটেটরস কুড ওয়াচ, তো দর্শকরা বুলফাইট দেখতে পেত। তো এখানেও একই কথা বলা আছে, ইট ওয়াজ কনভার্টেড ব্যাক ইনটু অ্যান এরিনা ফর দ্য স্টেজিং অফ বুলফাইটস। এখন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আইএলটিএস টেস্টটা কিন্তু বাচ্চাদের পরীক্ষা না, এটা একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট। এখানে এটা এমনভাবে ডিজাইন করা যেখানে আপনাদেরকে প্রত্যেকটা পদে পদেই পরীক্ষা নেওয়া হবে যে আপনারা আসলে ইংরেজিটা কত ভালো জানেন। সুতরাং এখানে আপনি আশা করতে পারেন না যে আপনাকে সরাসরি প্যাসেজে যা বলা থাকবে কোয়েশ্চেনে সরাসরি ঠিক এভাবেই বলা থাকবে, এই জিনিসটা আপনি এখানে আশা করতে পারবেন না। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের প্যারাফ্রেজিং থাকবে, হ্যাঁ, মানে একটা কথাকে বিভিন্নভাবে উপস্থাপন করা হবে। যেমন এখানে বলা হলো কি যে and finally into an arena where spectators could watch bullfights, স্পেকটেটররা বা দর্শকরা বুলফাইট দেখতে পারে। কিন্তু এখানে কি বলা আছে, এখানে কি বলা আছে, স্পেকটেটরের কথা বলা নাই, বাট জিনিসটা একই জিনিস বোঝায়, একই থিম ক্যারি করে। বিষয়টা হচ্ছে যে ইট ওয়াজ কনভার্টেড ব্যাক ইনটু অ্যান এরিনা ফর স্টেজিং অফ বুলফাইটস। তো এই জিনিসটাকে পরবর্তীতে এমন একটা এরিনাতে রূপান্তর করা হয় যেখানে বুলফাইট আয়োজন করা হতো। এখন বুলফাইট আয়োজন করা হতো কেন, দর্শকরা দেখতো সেজন্যই।
তো এইভাবে আপনাদের চিন্তা করতে হবে যে কোয়েশ্চেনগুলো আপনার সিনোনিম থাকবে না, বা একই কথা প্রশ্নে বা উত্তরে বা প্যাসেজে একই রকম লেখা থাকবে না, এটা প্যারাফ্রেজ করে লেখা থাকবে। আসেন পরের প্রশ্নে যাই। মিনহোয়াইল দ্য অ্যারিনা ইন ভেরোনা, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট রোমান অ্যাম্পিথিয়েটার্স। এরপরে কি বলছে, ভেরোনা নামে একটা অ্যাম্পিথিয়েটারের কথা বলছে, যেটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট রোমান অ্যাম্পিথিয়েটার্স, যেটা রোমান সাম্রাজ্যের প্রাচীনতম অ্যাম্পিথিয়েটার্সের একটা। ইজ ফেমাস টুডে অ্যাজ এ ভেন্যু হোয়ার ড্যাশ ইজ পারফর্মড। তো এই যে ভেরোনা নামে যে এই রোমান অ্যাম্পিথিয়েটারটা ছিল, এটা ফেমাস টুডে, বর্তমানে ফেমাস। আপনি কালটা খেয়াল করেন বা টেন্সটা খেয়াল করেন, ফেমাস টুডে, এই জিনিসটা আপনি মাথায় রাখেন। এটা বলছে তারা বর্তমানে ফেমাস, তাহলে বর্তমানে কেন ফেমাস সেটা আমরা খুঁজে বের করবো। আসেন, আমাদের প্রথম কাজ হচ্ছে ভেরোনা খুঁজে বের করা। ওকে, আমরা এই পর্যন্ত দেখছি। এরপরে হচ্ছে এই যে ভেরোনা, another area of Verona, is another example of the imposing area of Verona, northern Italy, with space for 30,000 spectators, which was built 60 years before the Arles amphitheater and 40 years before Rome's famous Colosseum. ওকে, তাহলে এখন আমাদের এখানে প্রশ্নে বলছে কি যে এটা বর্তমানে ইজ ফেমাস টুডে অ্যাজ এ ভেন্যু হোয়ার ড্যাশ ইজ পারফর্ম, কোনো কিছু পারফর্ম করা হয়, হতে পারে গান, হতে পারে নাটক, হতে পারে মিউজিকের প্রোগ্রাম, এরকম কিছু পারফর্ম করা হয় সেখানে। তা আমরা আবার দেখি কি বলছে, ইট হ্যাজ এন্ডিওর্ড দ্য সেঞ্চুরিজ অ্যান্ড ইজ কারেন্টলি কনসিডার্ড। দেখেন প্রেজেন্ট টেন্স চলে আসছে, ইজ কারেন্টলি কনসিডার্ড, বর্তমানে কনসিডার করা হয় কি হিসেবে, প্রশ্নে আছে ইজ ফেমাস টুডে, ইজ কারেন্টলি কনসিডার্ড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস প্রাইমারি সাইটস ফর অপেরা। দেখেন একটু ভাবেন উত্তরটা কি হবে। আমি একটু আগে প্যারাফ্রেজিং এর কথা বললাম, যে প্রশ্নে যেভাবে থাকবে প্যাসেজে ঠিক সেইভাবেই থাকবে না, প্যারাফ্রেজ করে থাকবে। প্রশ্নে বলা আছে ফেমাস ইজ ফেমাস টুডে অ্যাজ ভেন্যু হোয়ার ড্যাশ ইজ পারফর্মড, কোন একটা প্রোগ্রাম পারফর্ম করা হয়। এখানে বলা আছে ইজ কারেন্টলি কনসিডার্ড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস প্রাইম সাইটস অফ অপেরা, তাহলে এখানে উত্তরটা হবে হচ্ছে অপেরা। তো এটা কি বলে প্রশ্নে বলা আছে, এটা বর্তমানে পৃথিবীর বিখ্যাত একটা গুরুত্বপূর্ণ অপেরা সাইট, মানে এখানে অপেরা পরিবেশন করা হয়। অপেরা সম্পর্কে আশা করি আপনারা সবাই জানেন, অপেরা একটা হচ্ছে মিউজিকের ধরন, গানের একটা ধরন হচ্ছে অপেরা। আমরা যেমন বাংলাদেশে বা ভারতবর্ষে আমরা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক শুনি, তো ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে মিউজিকের একটা জনপ্রিয় প্যাটার্ন হচ্ছে, জনপ্রিয় ধারা হচ্ছে অপেরা মিউজিক। বিশেষ করে অস্ট্রেলিয়াতে বা গ্রিসে বা ইউরোপের কান্ট্রিগুলোতে মানুষজন অপেরা শোনে প্রচুর। তো এখানে কি বলা আছে যে ইজ ফেমাস টুডে অ্যাজ এ ভেন্যু হোয়ার অপেরা ইজ পারফর্ম, যেখানে অপেরা পরিবেশন করা হয়, তাহলে এটার উত্তর হবে অপেরা। দেখেন আমরা 20 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম অপেরা। এখন আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা, যদি খেয়াল করে না থাকেন আমি বলি, ট্রু ফলস নট গিভেনের মতো এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রশ্নগুলোও কিন্তু আপনার একই সিরিয়ালে থাকবে। দেখেন আমরা এখান থেকে উত্তরটা পাওয়া শুরু করছি, এমপি থিয়েটার থেকে। এখানে আমরা দুইটা উত্তর পেয়েছি এই প্যারাটাতে, এই প্যারায় এসে হচ্ছে আমরা আরেকটা উত্তর পেলাম, এই যে এই প্যারাতে এসে যে অপেরা আরেকটা উত্তর পেলাম। এখন পরবর্তী আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে 21 নম্বর প্রশ্ন, দ্য সাইট অফ লুকাস এম্পিথিয়েটার হ্যাজ অলসো বিন ইউজড ফর মেনি পারপাসেস ওভার দ্য সেঞ্চুরিজ। এখন আসছে কি লুকাস এম্পিথিয়েটার সম্পর্কে। তো এই লুকাস এম্পিথিয়েটার কি হচ্ছে যে হ্যাজ বিন ইউজড ফর মেনি পারপাসেস ওভার দ্য সেঞ্চুরিজ, তো শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন উদ্দেশ্যে এটা ব্যবহৃত হয়েছে, ইনক্লুডিং দ্য স্টোরেজ অফ ড্যাশ। হ্যাঁ, তো এর মধ্যে একটা উদ্দেশ্য ছিল কোনো কিছু একটা স্টোরেজ করা, কোনো কিছু একটা গুদামজাত করা, কোনো কিছু একটা স্টোর করে রাখা। এই ক্ষেত্রে লুকা অ্যাম্পিথিয়েটারটা ব্যবহৃত হয়েছে। তা আমাদের প্রথম কাজ হচ্ছে লুকা অ্যাম্পিথিয়েটার খুঁজে বের করা। আমরা এখানে এই অপেরা পর্যন্ত দেখেছিলাম, এই যে অপেরা, এরপর থেকে লুকা খুঁজে বের করি। এই যে লুকা, দ্য এরিয়া ইন দ্য সেন্টার অফ দ্য ইটালিয়ান টাউন লুকা আমরা পেয়েছি। এরপর পড়ে যায় ইজ নোন অ্যাজ দ্য ড্যাশ 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 ড্যাশ
is yet another impressive example of an amphitheater becoming absorbed into the fabric of the city. The site evolved in a similar way to the earliest and was progressively filled with buildings with Middle Ages, blah 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 blah, variously used as houses, a salt depot and a prison. দেখেন আমরা কিন্তু উত্তর পাওয়ার কাছাকাছি চলে আসছি। এখানে বলছে variously used as a houses, a salt depot and a prison. আমাদের প্রশ্নে কি বলা ছিল? প্রশ্নে বলা ছিল যে লুকা অ্যাম্ফিথিয়েটার হ্যাজ অলসো বিন ইউজড ফর মেনি পারপাসেস, অনেক পারপাসে অনেক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে। এখানে প্যারাফ্রেজ করে কি বলেছে? ভ্যারিয়াসলি ইউজড, অনেক কাজে ব্যবহৃত হয়েছে। কি কি কাজে? হাউস হিসেবে, সল্ট ডিপো হিসেবে, প্রিজন হিসেবে। হ্যাঁ, তো এখানে আপনাদের কি বলছে? হ্যাজ বিন ইউজড ফর মেনি পারপাসেস ওভার দ্য সেঞ্চুরিজ ইনক্লুডিং দ্য স্টোরেজ অফ হুইচ। স্টোরেজ কি? গুদাম। কিসের গুদাম হিসেবে ব্যবহৃত হতো? হাউসের গুদাম না, প্রিজনের গুদাম না, তাহলে সল্ট ডিপো মানে সল্টের গুদাম হিসেবে। ডিপো মানে ডিইপিওটি, ডিপোট, এটার উচ্চারণ হচ্ছে ডিপো। ডিপো শব্দের অর্থ হচ্ছে গুদাম বা স্টোর হাউস। আপনারা বাংলায় শুনে থাকবেন এরকম অনেকেই বলে তেলের ডিপো। তো ডিপোটা কি? এই ডিপোটা হচ্ছে আপনার গুদাম বা স্টোরেজ। তো এটা কি হিসেবে ব্যবহৃত হতো? ইনক্লুডিং দ্য স্টোরেজ অফ সল্ট। সঠিক উত্তর হবে সল্ট। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখানেও কিন্তু প্যারাফ্রেজ করে বলা, সরাসরি বলা নাই। এখানে বলা হচ্ছে সল্ট ডিপো, আর এখানে বলা হচ্ছে যে স্টোরেজ অফ সল্ট। তো 21 নম্বরের উত্তর আমরা পেয়ে গেলাম সল্ট। এরপর আমরা সামনের দিকে আগাই। একটা প্রশ্ন, একটাই প্রশ্ন বাকি আছে, সেটা হচ্ছে ইট ইজ নাও আ মার্কেট অফ স্কোয়ার উইথ ড্যাশ অ্যান্ড হোমস ইনকর্পোরেটেড ইনটু দ্য রিমেইনস অফ দ্য রোমান অ্যাম্ফিথিয়েটার। দেখেন এখানে কিছু শব্দের উপর আপনি গুরুত্ব দেন। নাও, বর্তমানের কালের কথা বলা আছে। নাওটা আপনি মার্ক করেন, নাও পাইলাম। এটা বর্তমানে কি হয়? একটা মার্কেট স্কোয়ার হিসেবে ব্যবহৃত হয়। মার্কেট স্কোয়ার, এটাকেও আপনি মার্ক করতে পারেন। মার্কেট স্কোয়ার হিসেবে ব্যবহৃত হয় উইথ ড্যাশ অ্যান্ড হোমস। ওই মার্কেট স্কোয়ারে কি কি আছে? হোম আছে, বাড়ি আছে, বসত বাড়ি, ফ্ল্যাট হতে পারে, বিল্ডিং হতে পারে, রেসিডেন্সিয়াল এরিয়া হতে পারে, এবং অন্য একটা কিছু আছে যেটা শূন্যস্থানে আমাদের পূরণ করতে হবে। ইনকর্পোরেটেড ইনটু দ্য রিমেইনস অফ দ্য রোমান অ্যাম্ফিথিয়েটার। রিমেইনস মানে কি? ভগ্নাবশেষ, ধ্বংসাবশেষ। রিমেইনস অফ দ্য রোমান অ্যাম্ফিথিয়েটার, এই যে রোমান অ্যাম্ফিথিয়েটারের যে রিমেইনগুলো মানে ভগ্নাবশেষগুলো আছে, এই যে রিমেইনস, সেই রিমেইনসগুলার মধ্যে, সেই ভগ্নাবশেষগুলার মধ্যেই হচ্ছে এখন কি আছে? একটা মার্কেট আছে বর্তমানে, সেখানে হোমস আছে এবং অন্য আরও কিছু একটা আছে। তা আমরা সেটা খুঁজে বের করি। আসেন দেখি। আমরা এই পর্যন্ত দেখেছিলাম প্রিজন, এরপরে দেখি। বাট রেদার দেন রিভার্টিং টু অ্যান অ্যারিনা ইট বিকাম এ মার্কেট স্কোয়ার। ইট বিকেম এ মার্কেট স্কোয়ার। এটা মার্কেট স্কোয়ার হয়ে গিয়েছিল, পাস্টের ঘটনা। আমাদের প্রেজেন্ট কিছু খুঁজে বের করতে হবে। ডিজাইন বাই আর্কিটেক্ট, একজন ভদ্রলোকের নাম আছে, ইটালিয়ান ভদ্রলোক। টুডে, এই যে আমরা প্রেজেন্ট পেয়েছি টুডে। আমাদের উদ্দেশ্য ছিল নাও খুঁজে বের করা, আমরা পেয়েছি টুডে, মানে একই জিনিস। দ্য রুইন্স অফ দ্য অ্যাম্ফিথিয়েটার। রুইন্স মানে কি? ধ্বংসাবশেষ। দেখেন রুইন্স মানে ধ্বংসাবশেষ, এখানে দেখেন রিমেইনস মানে কি? ধ্বংসাবশেষ। দ্য রুইন্স অফ দ্য অ্যাম্ফিথিয়েটার রিমেইন এমবেডেড ইন দ্য ভ্যারিয়াস শপস অ্যান্ড রেসিডেন্সেস। এখন আপনারা বলেন উত্তরটা কি হবে? এর চারপাশে কি আছে? বিভিন্ন শপস অ্যান্ড রেসিডেন্সেস। রেসিডেন্সের কথা আমাদের বলা আছে হোম, তাহলে উত্তর হবে শপ। খুবই সহজ, এখানে উত্তর বসায় দিবেন শপস। এখন আশা করি আপনাদের আর কোনো কনফিউশন নাই। দেখেন সঠিক উত্তর কিন্তু চলে আসছে শপস। আমরা 5টা প্রশ্নেরই সঠিক উত্তর পেয়ে গেলাম। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন, এবং যদি মনোযোগ দিয়ে দেখে থাকেন আপনারা স্পষ্ট বুঝতে পেরেছেন। এবং পরবর্তীতে যখন আপনারা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস জাতীয় কোয়েশ্চেন সলভ করবেন, আপনারা এই টেকনিকটাই ফলো করবেন। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনাদেরকে বলে দেয়া হয় যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা পূরণ করতে হবে প্যাসেজ থেকে শব্দ নিয়ে, আমি এখানে দেখাই দিচ্ছি। এখানে এরকম বলবে কমপ্লিট দ্য সামারি বিলো, চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার।
ফ্রম দ্য প্যাসেজ কথাটা খেয়াল রাখবেন, এখানে ডিরেকশনগুলো নির্দেশনাগুলো ভালোভাবে পড়বেন। ফ্রম দ্য প্যাসেজ বলছে যে প্যাসেজ থেকে শব্দ নিয়েই আপনাকে এটা পূরণ করতে হবে, আপনি অন্য কোথাও থেকে শব্দ নিতে পারবেন না, আপনার মন মতো শব্দ বসানোর কোনো সুযোগ নাই এখানে। প্যাসেজেই শব্দটা আপনি খুঁজে পাবেন, যেহেতু প্যাসেজে খুঁজে পাবেন সেহেতু আপনার কাজ হচ্ছে কি, আপনার কাজ হচ্ছে এখানে প্রশ্নটা ভালো করে বোঝা। প্রশ্নটা যখন আপনি ভালো করে বুঝতে পারবেন তখনই আপনি খুব সুন্দর করে উত্তরটাও খুঁজে বের করতে পারবেন। তো প্রশ্নটা মনোযোগ দিয়ে মাথা ঠান্ডা করে পড়বেন, গুরুত্বপূর্ণ কি পয়েন্টগুলো মার্ক করে নেবেন, আমি যেমন এখানে মার্ক করে নিয়েছিলাম এরকম কি পয়েন্টগুলো আপনি মার্ক করে নেবেন, মার্ক করে তারপর হচ্ছে আপনি প্যাসেজে এসে উত্তরগুলা খোঁজার চেষ্টা করবেন। আশা করি উত্তরগুলা পাবেন, এটা তেমন কঠিন কিছু না। আর ওই যে টেকনিকটা মাথায় রাখবেন যে এখানেও হচ্ছে প্রত্যেকটা প্রশ্নই সিরিয়ালে সিকোয়েন্স মেনটেন করে, অর্থাৎ প্রথম অ্যান্সারটা আপনি যখন পাবেন পরবর্তী অ্যান্সারটা এর পরের সেন্টেন্স বা এর পরের সেন্টেন্সেই আপনি পেয়ে যাবেন। এটার জন্য আপনাকে প্যাসেজের শেষে বা প্যাসেজের শুরুতে আপনাকে পুরো প্যাসেজ দৌড়ানো লাগবে না, ওরা প্রশ্নগুলো এই টেকনিকেই করে। তো যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে কাইন্ডলি আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর ভিডিওতে একটা লাইক দিবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন, বা অন্য আইএলটিএস রিলেটেড অন্য যে কোনো কিছুর উপর যদি ভিডিও চান সেটা আপনারা কমেন্ট বক্সে প্লিজ জানাবেন। আর ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে আমার আইএলটিএস জার্নিটা আমি শেয়ার করব, হ্যাঁ আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করছি, আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে ভিডিওটা পোস্ট করব। তো সেই ভিডিওটি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। কিভাবে আমি প্রিপারেশন নিয়েছিলাম, কতদিন প্রিপারেশন নিয়েছিলাম, কি কি পড়াশোনা করেছি, আমার এই সাকসেসের পেছনে মূল আসলে কি কি বিষয়গুলো জড়িত ছিল আমার সাকসেসের পেছনে, আমি কিভাবে পড়াশোনা করেছিলাম, কত টার্গেট নিয়েছিলাম, সব আমি বিস্তারিতভাবে আলোচনা করবো আমার ওই ভিডিওতে। তো আমার ভিডিওটা পেতে চাইলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।